খেজুরতলা গ্রামে আয়শা নামে একটা মেয়ে বাস করত। আয়শার বয়স যখন 7 বছর তখন তার মা মারা যায়। এরপর আয়শার বাবা আয়শাকে দেখাশোনা করার জন্য রহিমা নামের একটা মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। কয়েক মাস পরে রহিমারও একটি মেয়ে হয়। তার নাম রাখা হয় তমা। সময়ের সাথে সাথে তমা ও আয়শা বড় হতে থাকে। রহিমা প্রথম প্রথম তার বাবার সামনে আয়শাকে ভালোবাসা দেখালেও এখন সে আয়শাকে ভালোবাসে না। রহিমা ও তার মেয়ে তমা দুজন মিলে আয়শার উপর অনেক অত্যাচার করত। এর কিছুদিন পরে আয়শার বাবা সাজ্জাদ মারা যায় এবং আয়শার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। বাবার মৃত্যুর পরে আয়শা নিজ ঘরে হয়ে গেল পরবাসী। রহিমা তার উপর আরো বেশি অত্যাচার শুরু করলো। একদিন আয়শা বাইরে ঝাড়ু দিচ্ছিল, সেখানে রহিমা এসে বলল, আরে এই নবাব জানি, সারাদিন কি ঝাড়ু দিবি? মা, আমি তো সকাল থেকেই কাজ করছি, দেখো না বাইরে কতটা নোংরা। আমি বাইরে সব কিছু পরিষ্কার করে এখনই আসছি। তোর এত বড় সাহস! আজকাল তুই মুখে মুখে তর্ক করা শিখেছিস। মুখের উপর একটা বাড়ি দিয়ে দাঁতগুলো সব ফেলে দেব। তখন সেখানে রহিমার মেয়ে তমা চলে আসলো আর বলল, মা কি হয়েছে? এই চাকরানি তোমাকে কিছু বলেছে যে তোমার মুখ এরকম মলিন হয়ে গেল? এই মুখ পরি হারামজাদি আমার মুখের উপর কথা বলা শিখেছে। তো আমি যে এর থেকে মুক্তি পাবো তখনই আমার শান্তি মিলবে। ওর মা যে ওকে কি শিখিয়ে গিয়েছে আল্লাহ জানে। ওর মা তো মরে গিয়েছে, কি শিখাবে ওকে? মুখের বাচ্চা মূর্খই হয়েছে। তুমি ঠিকই বলেছো মামুনি। তোমার কি ঘুম ঠিকঠাক হয়েছে? ঘুম ভালোভাবে না হলে চোখের নিচে কালি পড়বে মামুনি। যাও আবার ঘুমাও। মা, আমার তো ঘুম হয়েছে, আর কত ঘুমাবো? এখন তুমি তাড়াতাড়ি আমাকে কফি দাও। এই রবজাদে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? শুনলি না আমার মেয়ে কফি চেয়েছে? যা তাড়াতাড়ি গিয়ে আমার আর আমার মেয়ের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। এরপর আয়শা তাদের কথা শুনে কফি বানাতে চলে গেল এবং কফি বানিয়ে তাদের রুমে দিয়ে আসলো। রহিমা ও তার মেয়ে তমা দুজনে মিলে কফি খেলো। তারপর রহিমা বলল, এই চাকরের বাচ্চা চাকরানি, তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে কি দেখছিস? বাড়িতে কোনো কাজ নেই? যা গিয়ে কাজ কর। মা, আমি সব কাজ করে ফেলেছি। তাহলে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য তাড়াতাড়ি রান্না কর। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। কি? একটা কাজ করতে না করতেই ক্ষুধা লেগে গেল? যা তাড়াতাড়ি, তোর জন্য কোনো খাবার নেই, আগে আমাদের জন্য রান্না কর গিয়ে। আমরা কে যদি বাঁচে তাহলে সেগুলো খাবি, না থাকলে খাবি না। আয়শা তার সৎ মায়ের ব্যবহারে খুব কষ্ট পেল এবং দৌড়ে রুমে চলে গেল। তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সে অনেক কান্না করতে লাগলো। আর ছবির দিকে তাকিয়ে আয়শা বলতে লাগলো, মা, তুমি চলে যাওয়ার পরে তোমার মেয়ের এত দুঃখ কষ্ট, আমার দুঃখ দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই। মা, বাবাও আমাকে রেখে চলে গেছে। মা, এইভাবে আয়শাও তার মায়ের ছবির সামনে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে। এভাবেই আয়শা দুঃখ কষ্টের মাঝে দিনগুলো পার করছিল। একদিন আয়শা চা তৈরি করে তার সৎ বোনের রুমে গেল। চা টেবিলের উপর রাখতেই হঠাৎ আয়শার চোখ পড়ল তার সৎ বোনের মেকআপ বক্সের উপরে। তখন আয়শা মনে মনে বলল, আরে বাবা, এতগুলো মেকআপ বক্স! ইস, যদি এই মেকআপগুলো আমার থাকতো তাহলে আমি অনেক সাজুগুজু করতে পারতাম। এরপরে আয়শা তার সৎ বোনের মেকআপ বক্স ও জামা কাপড়ের দিকে তাকিয়ে থাকলো। তখন তো আবার রাগ করে আয়শাকে বলল, এই চাকরানির বাচ্চা, তুই এগুলো কি করছিস? তুই আমার মেকআপ বক্সগুলো সব নষ্ট করে দিলি। মা, তাড়াতাড়ি এদিকে এসো আর এসে দেখো, ও আমার সবকিছু শেষ করে দিয়েছে। এই হারামজাদি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়ের জিনিসের উপর হাত লাগিয়েছিস? না না মা, আমি ওর কোনো জিনিসে হাত লাগাইনি। বোন তমা, আমি তো শুধু সেজে দেখেছি। মিথ্যা কথা বলছে মা, ওই দেখো ও ঠোঁটে আমার লিপস্টিক লেগে আছে। এরপর রহিমা আয়শাকে অনেক মারলো। এভাবেই আয়শা রহিমা ও তমার অত্যাচার দিন দিন সহ্য করেই কাটাচ্ছিল। একদিন রহিমা তার মেয়ে তমাকে সাজাচ্ছিল আর বলছিল, এই আয়শা, কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, আমাকে ডেকেছো? এই শোন, আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। তুই কয়েক রকমের রান্না করবি এবং ঘর বাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করবি। আর মেহমানদের সামনে তোকে বেশি সেজে থাকতে হবে না।
তোর মায়ের একটা পুরাতন ট্রাঙ্ক আছে, সেখান থেকে তুই একটা জামা বের করে পরে নিস। মা মা বলো না, পাত্রপক্ষ কখন দেখতে আসবে আমাকে? চলে আসবে মা, চলে আসবে, একটু পরে চলে আসবে। এই, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা সবকিছু রেডি কর। এরপরে আয়েশা ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে তমাকে দেখার জন্য পাত্রপক্ষ চলে আসলো। রহিমা পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পরে ছেলের মা বলল, আপা অনেকক্ষণ তো হলো আমাদের এখানে আসা হয়েছে, আপনার মেয়েকে ডাকুন। বাবা, কোথায় তুমি? এদিকে আসো মামুনি। এরপরে সেজেগুজে দামি লেহেঙ্গা পরে তমা ওখানে চলে আসে। ওইদিকে আয়েশা তার মায়ের পুরাতন ট্রাঙ্ক থেকে অনেকগুলো শাড়ি বের করলো। বের করে একের পর এক দেখতে লাগলো। আরে ওয়াও, মা তো দেখছি অনেক সুন্দর সুন্দর শাড়ি রেখে গিয়েছে। আয়েশা ওখান থেকে একটি লেহেঙ্গা বের করে পরে নিল। ওই লেহেঙ্গা পরার সাথে সাথে ওখান থেকে একটা আলো বের হয়ে আসলো এবং আয়েশাকে একটা রাজকুমারীর মতো লাগছিল। ওইদিকে রহিমা চা নাস্তা আনার জন্য আয়েশাকে ডাকতে লাগলো। আয়শা, কোথায় তুই? চা নিয়ে আয়। আরে বাবা, ওইদিকে মা চা নিয়ে যাওয়ার জন্য ডাকছে। এসব খুলতে গেলে তো দেরি হয়ে যাবে, তখন আবার বকা খেতে হবে। তার চেয়ে আমি এই লেহেঙ্গা পরে চলে যাই। এরপরে আয়েশা চায়ের কাপ নিয়ে সেখানে হাজির হলো। আয়েশাকে এমন ভাবে সাজগোজ করতে দেখে রহিমা ভীষণভাবে রেগে গেলেন। তখন ছেলের মা বলল, আচ্ছা আপা, আপনার ঘরে এত সুন্দর একটা মেয়ে আছে, এটা তো আগে বলেননি। আচ্ছা মা, তোমার নামটা কি? এই আয়শা, তুই এখানে কেন? যা রুমে যা। আমার নাম আয়েশা। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তোমার। মা, এই মেয়েটা দেখতে তো অনেক সুন্দরী, আমি আয়েশাকেই বিয়ে করব। কিন্তু কোনো কিন্তু নয়, আমার ছেলে যেটা বলেছে সেটাই করব। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। আর হ্যাঁ শুনুন, আগামী মাসের প্রথম সপ্তাহে ছেলের বিয়ে। এরপর পাত্রপক্ষ সেখান থেকে চলে গেল। তারপরে রহিমা ও তমা আয়েশাকে বলল, এই অল্প সময়ের মধ্যে তুই কি করলি? তোকে কিভাবে রাজকুমারীর মতো লাগছে? এরপরে আয়েশা রহিমা ও তমার কাছে সব কথা খুলে বলল। কি বলিস রে? পুরাতন ট্রাকের ভেতরে পুরাতন লেহেঙ্গা পরে তোকে রাজকুমারীর মতো দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও আর আমার মেয়ের জন্য দুইটা নিয়ে আয়, তাহলে আমরাও রাজকুমারীর মতো হয়ে যাব। এরপরে আয়েশা তার মায়ের পুরাতন ট্রাঙ্ক খুললো এবং সেখান থেকে আরো দুটি লেহেঙ্গা নিয়ে আসলো। তখনই আয়েশার মায়ের লেহেঙ্গা তারা দুজন পরলো। তার সঙ্গে সঙ্গে অনেক কুৎসিত হয়ে গেল। আরে আরে, কি মা, তোমরা দেখতে এমন কুৎসিত হয়ে গেলে কেন? তখন সেখানে আয়েশার মায়ের আত্মীয় এসে হাজির হলো এবং বলল, তোমাদের মনটা অনেক কুৎসিত, তার কারণে এই লেহেঙ্গা পরার সাথে সাথেই তোমরা কুৎসিত হয়ে গিয়েছো। না না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো আয়সার সাথে খারাপ আচরণ করব না। কখনোই না, তোমরা আমার মেয়েকে অনেক অত্যাচার করেছো। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা এভাবেই থাকবে। কথা বলার পর আয়েশার মায়ের মৃত্যুটা সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে আয়েশার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আয়েশা তার শ্বশুর বাড়ি চলে গেল। এদিকে রহিমা ও তার মেয়ে তাদের খারাপ ব্যবহার করার কারণে মৃত্যুর আগ পর্যন্ত কুৎসিতি রয়ে গেল। এক গ্রামে দুই বান্ধবী বাস করত, পরি আর জরি। ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল। ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে। পরির বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল, এই কারণে তারা অনেক বড় লোক ছিল। অপরদিকে জরি ছিল অনেক গরিব। পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে থাকতো। একদিন দুই বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল। পরিদের বাড়িতে বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে। সে দিনভর ডিজাইনার ড্রেস, সোনার রূপা, গয়না শপিং করতে থাকে। অপরদিকে জরিদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে। পরি আর জরি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য। পরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য। আরে ওয়াও, দেখ জরি, এই লেহেঙ্গাটা কত সুন্দর, তাই না? আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরবো।
হ্যাঁ, লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর। আর এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে। কিন্তু পরি, দেখ তো, মনে হচ্ছে লেহেঙ্গাটার অনেক দাম হবে। তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো। মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে? বল, কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে যারা তাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে। তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে। আরে এরকম কিছুই না, সব কিছুই হলো সামর্থ্যের বিষয়। আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি। আচ্ছা বাদ দে, তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর। আরে না না পরি, আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনবো। আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম, সেটাই আমি বিয়ের দিন পরে ফেলবো। পাগল হয়ে গিয়েছিস জরি? বিয়ে খুব স্পেশাল একটা জিনিস, তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে। চল, আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি। জরির কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে, যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না। পরি তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল, কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না। সে পরীকে মানা করে দিয়েছিল। বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে। তার মা তার জন্য অনেক কষ্ট করেছে। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে। রাতের বেলা জরি তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে। মানে মা, বিয়ের জন্য সবাই নতুন জামা আর গয়না কিনছে। ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে। আমার তো নতুন জামা পরতে খুব ইচ্ছে করে মা, কিন্তু আমরা তো খুব গরিব, আমাদের কি বা করার আছে? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি আমার মনকে বুঝিয়ে নিব মা। মা জরি, মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে। তবে মারে, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে। আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন। এই কথা বলে জরির মায়ের চোখে পানি চলে আসে। মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই, কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে। মা, তুমি চিন্তা করো না, আমার যে পুরনো লেহেঙ্গা আছে আমি সেই লেহেঙ্গাটাই পরবো। আমার যা রয়েছে আমি তাতেই খুশি। এই কথা শোনার পরে জরির মা জরিকে জড়িয়ে ধরে। তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয়। পরদিন সকালে জরির মা বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল। যখনই পানি ঘাসের উপর পড়ে, ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর ঘাসগুলো চকমক করছিল। পানির ফোঁটাগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল। তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে মনে মনে ভাবতে থাকে, আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি। তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারাদিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে। যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি হয়ে যায়, তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না। লেহেঙ্গাটির গাঢ় সবুজ রং আর চকচকে হীরার মতো পানির বিন্দুকণা সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল। জরিকে যখন তার মা লেহেঙ্গাটি দেয়, তখন জরি খুশিতে নেচে ওঠে। মা, এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছো? এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা, তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। মা, আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি, আমার আর কিছু চাই না। মা, তুমি আমাকে যা দিয়েছো তা আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার। বিয়ের দিন পরের লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল, কিন্তু তার আগে জরির বিয়ের সময় ছিল। জরি তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের আসরে আসে। লেহেঙ্গাটি একদম পরীদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল। সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তার এত সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে জরি, তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে। এই লেহেঙ্গাটি তো স্বর্ণের লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে।
পরি, এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহের ছোঁয়া মাত্র, যা এই লেহেঙ্গায় ঝলমল করছে। সব মেহমান জরির লেহেঙ্গার অনেক প্রশংসা করে আর লোকজন সে ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে। তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হতে থাকে। অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণের লেহেঙ্গার দিকে দেখে। স্বর্ণের লেহেঙ্গা শুধু বাইরে থেকেই ঝলমল করছিল। জরি লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না, কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না। একদিন পরি তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়। সে তার নিজের জন্য জরির মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে। জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয়। বিয়ের দিন পরি সেই লেহেঙ্গাই পরে। তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না। জরি, তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না, আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায়। তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ। পরি, কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই। তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস, তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে। দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে। গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে। এখন জরিও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায়। তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়না আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয়। এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে। গ্রামের লোকজন জরিও তার মায়ের উপর গর্ববোধ করে। মুরব্বীরা তাদের ছোট ছোট বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনা ও টাকা পয়সার মধ্যে না, আপনজনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায়। আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে।